আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম আমাদের 60 মিনিট রিভিউ শোতে। আজকে আমরা রিভিউ করব হচ্ছে বোটানি বা বায়োলজি প্রথম পত্র। তো বোটানি আসলে আমি বই ধরে সেভাবে রিভিউ করব না। তো বোটানি যে বইটা যেহেতু আমার নখত পর্ণে আছে, তো আমি হচ্ছে যে আমার মতো একটু তোমাদের জিস্ট করে দিব বোটানি থেকে কী কী আসতে পারে না আসতে পারে। তো দেখো, বোটানি শুরু হয়েছে আমাদের কোষ আর কোষের গঠন দিয়ে, তাই না? কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা শুরু হয়েছে আমাদের কার নাম দিয়ে? রবার্ট হুক সাহেবের নাম দিয়ে, যিনি হচ্ছে কোষ আবিষ্কার করেছিলেন। তিনি হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন যে আছে সেখানে একজন যন্ত্রপাতি সংরক্ষক ছিলেন, যে ওইখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো সেই যন্ত্রপাতিগুলো তিনি দেখভাল করে রাখতেন। তো রবার্ট হুক চিন্তা করলেন যে আর কতকাল যন্ত্রপাতি দেখবো, এক কাজ করি, আমি হচ্ছে যে কিছু আবিষ্কার করে বিজ্ঞানীদের সামনে হচ্ছে নিয়ে যাই। তো 1665 সালে তিনি হচ্ছে যে এই চিন্তাভাবনা থেকে কোষ জিনিসটা আবিষ্কার করেন এবং বিজ্ঞানীদের সামনে উপস্থাপন করেন এবং কোষের জনক বা আবিষ্কারক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে 1665 সালে তার এই কাজ করার পর ঠিক অল্প কিছু বছর পরই হচ্ছে যে অ্যান্টনি ভন লিওনেন হুক নামে একজন 1674 সালে আরও উন্নত মানের একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করেন এবং উন্নত মানের মাইক্রোস্কোপ আবিষ্কার করে তিনি একটা কোষ ফুল দেখতে পায়। তো এবং পরবর্তীতে বোঝা যায় যে রবার্ট হুক যেটা কোষ বলছিল এটা আসলে কোষ নয়, এটা আসলে কোষ প্রাচীর। কোষের ভেতরের কিছু সে আসলে দেখতে পায় নাই, কিন্তু কোষের ভেতরের সব কিছু সহ একদম পূর্ণাঙ্গ কোষটাকে দেখতে পেয়েছিলেন অ্যান্টনি ভন লিওনেন হুক, পূর্ণাঙ্গ কোষ দেখতে পেয়েছিলেন। রবার্ট হুক যে তিনি কোষ দেখেছেন, কোষ নিয়ে কথাবার্তা বলেছেন, এই জিনিসগুলো একটা বইয়ে লিখে যেতে হয়। কোনো কিছুকে আবিষ্কার করলে সেটা একটা রিসার্চ পেপার পাবলিশ করা লাগে। সো রবার্ট হুকের রিসার্চ পেপারটা ছিল মাইক্রোগ্রাফিয়া নামে একটা গ্রন্থ ছিল। সেই গ্রন্থতে তিনি হচ্ছে যে সব কিছু লিখে রেখে যান। তো আমাদের কোষ নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। আমরা কি বলি? কোষ হচ্ছে জীবের গঠনগত কার্যকরী একক বলি, তাই না? এই যে কথাটা আমরা বলি যে গঠনগত কার্যগত একক, এই কথাটা বলেছেন বিজ্ঞানী ডি রবার্টিস বলেছেন। আর হচ্ছে যে আমাদের জীবের গঠনগত মৌলিক একক কোষকে বলা হয়েছে জিন ব্র্যাকেট, এই কথাটা বলেছে। কোষ নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, বাট আমাদের বইয়ের শুরুতেই বইটাই মেনটেন করার চেষ্টা করি। আমাদের বইয়ের শুরুতে একটা কথা বলা আছে, এন্ডো সিম্বায়োসিস বলতে একটা কথা বলা আছে। এন্ডো মানে অন্ত, সিম্বায়োসিস মানে কি? মিথজীবিতা। তার মানে হচ্ছে যে আমাদের বডিতে দুইটা বা আমাদের প্রত্যেকটা প্রকৃত কোষে দুইটা জিনিস আছে যারা মিথজীবিতা তৈরি করে। দুইটা অপ্রকৃত কোষ বা দুইটা ব্যাকটেরিয়া, একটা শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়া আমাদের প্রকৃত কোষে ঢুকে মাইটোকন্ড্রিয়া, আর একটা সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া আমাদের প্রকৃত কোষে ঢুকে কিসে কনভার্ট হয়েছে? প্লাস্টিডে কনভার্ট হয়েছে। তো এই দুইটা কি করতেছে? আমাদের দেহকে উপকার করতেছে, নিজেরও উপকৃত হচ্ছে। আমাদের প্রকৃত কোষকে উপকৃত করতেছে, নিজেরও উপকৃত হচ্ছে। তো এই জন্য এটাকে বলে এন্ডোসিম্বায়োসিস। তো পরীক্ষায় আসতে পারে এন্ডোসিম্বায়োসিস কাদের দ্বারা হয়? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দ্বারা এন্ডোসিম্বায়োসিস হয়। তো আমাদের হচ্ছে যে কোষ নিয়ে কথাবার্তা যেটা বলা আছে, সেখানে রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়েছে। কিন্তু আধুনিক কোষবিদ্যার কথা যদি বলি আমরা, সেখানে নামটা চলে আসে কিন্তু কার্ল পি সোয়ানসনের নাম চলে আসে। তিনি হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক আমরা বলতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের কোষতত্ত্ব বা সেল থিওরি আছে, সেখানে 4টা কথা বলা আছে কোষতত্ত্ব বা সেল থিওরি নিয়ে, একটু পজ করে দেখে নাও। তারপর যে জায়গাটা আসে সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। কোষকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। আমরা হচ্ছে কাজের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, শরীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আমরা বলতে পারি দেহকোষ আর জনন কোষ। জনন কাজে যারা অংশগ্রহণ নেয় তারা জনন কোষ, আর দেহকোষ গঠনে যারা হেল্প করে তাদেরকে আমরা কি বলি? দেহকোষ। তো আমাদের বডিতে জনন কোষ একদমই কম। আমাদের বডিতে জনন কোষ হচ্ছে শুধু শুক্রাণু আর ডিম্বাণু, আর বেশিরভাগই কি? বেশিরভাগই হচ্ছে আমাদের দেহকোষ। আমাদের বডির অন্যান্য বেশিরভাগ মেজরিটি ক্ষেত্রে আমাদের কি রয়েছে? দেহকোষ রয়েছে। এখন এই যে দেহকোষ এবং জনন কোষ আমরা দেখতে পাচ্ছি, দেহকোষগুলো বেসিক্যালি ডিপ্লয়েড হয় আর জনন কোষগুলো বেসিক্যালি কি হয়? হ্যাপ্লয়েড হয়। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমাদের আছে কি? প্রকৃতকেন্দ্রিক এবং আদিকেন্দ্রিক। প্রকৃতকেন্দ্রিক মানে যার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান রয়েছে, সেটা হচ্ছে প্রকৃতকেন্দ্রিক। সুগঠিত নিউক্লিয়াস আছে, সুগঠিত বিভিন্ন অঙ্গাণু আছে, নিউক্লিয়াসটা একদম খুব ভালো। রাইবোজোম, সেটার মধ্যে 80S রাইবোজোম পাওয়া যায়। তো হচ্ছে যে প্রকৃত কোষ বা এটাকে আমরা বলি ইউক্যারিওসাইট বলি। আর যারা আদিকোষী, আদিকোষীর মধ্যে আসলে কোনো কিছু ঠিকভাবে সেভাবে গোছানো থাকে না, ঠিকভাবে সেভাবে কোনো কিছু যে আদিকোষীর মধ্যে থাকে না। সো আদিকোষী যারা আছে তাদেরকে বলি আমরা প্রোক্যারিওটিক। এদের মধ্যে হচ্ছে আমাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কোনো অঙ্গাণুই থাকে না রাইবোজোম ছাড়া। তো রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা হচ্ছে যে আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় জায়গায় রয়েছে। এই জন্য রাইবোজোমকে কি বলা হয়? এই জন্য রাইবোজোমকে কিন্তু বলা হয় হচ্ছে সার্বজনীন অঙ্গাণু, যেহেতু দুই জায়গায় রাইবোজোম বিদ্যমান রয়েছে। এখন এই যে আমাদের হচ্ছে যে রাইবোজোম দুই জায়গায় আছে, এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে প্রকৃত কোষে রাইবোজোম 80S আর আদিকোষে রাইবোজোম 70S।
এবার আসা যাক হচ্ছে যে আমাদের এই আদিকোষী জীব এবং প্রকৃতকোষী জীবের একটা খুব সুন্দর পার্থক্য আছে দেখবা। আদিকোষী জীব কারা কারা, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে আমাদের মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, তারপর হচ্ছে তোমার এরা সবাই হচ্ছে যে মনেরা রাজ্যে যারা আছে তারা বেসিক্যালি হচ্ছে যে আমাদের আদিকোষী বা প্রোক্যারিওটিক। আদিকোষী যারা বা প্রোক্যারিওটিক যারা, তাদের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য আছে। ভিডিওটা পজ করে আদিকোষ এবং প্রকৃতকোষের বৈশিষ্ট্য দেখে নাও। উদ্ভিদ কোষ আর প্রকৃত কোষের মধ্যে একটা বেসিক বিষয় হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রকৃত কোষ। নর্মালি হচ্ছে যে আমাদের উদ্ভিদ কোষ আর প্রকৃত কোষের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর রয়েছে, প্রকৃত কোষে নেই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রকৃত কোষে নেই। তারপর উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায় বড় কোষ গহ্বর থাকে, প্রকৃত কোষে এরকম বড় কোনো কোষ গহ্বর থাকে না। এখন আমাদের হচ্ছে যে পৃথিবীতে যে কোষ নিয়ে এত কথা বলছি, সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কোষ যেটা, সেটা হচ্ছে উট পাখির ডিমটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। সবচেয়ে দীর্ঘ কোষ যদি আমি বলি, দীর্ঘ কোষ কিন্তু আমাদের মানবদেহের মোটর নিউরন যেটা আছে, মানবদেহের মোটর নিউরন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘ কোষ, প্রায় 1.37 মিটার এটার দৈর্ঘ্য হয় আমাদের। আর সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে মাইকোপ্লাজমা বা PPLO, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে একটা কোষকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম। মোট তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আর হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু আমাদের রয়েছে। এখন আমরা আসি যে আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা যদি কথা বলি, কোষ প্রাচীর। কোষ প্রাচীর থেকে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠনকারী উপাদানের নাম কি? উদ্ভিদের কোষ প্রাচীর গঠনকারী উপাদানের নাম সেলুলোজ। উদ্ভিদ ছাড়াও আর কারো কি কোষ প্রাচীর আছে? আচ্ছা, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের নাম কি? পেপটিডোগ্লাইকন। ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু সেলুলোজ জিনিসটা আমাদের নাই। আর ছত্রাকেরও কোষ প্রাচীর আছে। ছত্রাকের কোষ প্রাচীরের নাম হচ্ছে কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন। এখন হচ্ছে যে আমাদের এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের মধ্যে আমাদের প্রাথমিক পর্দা, তারপর হচ্ছে আমাদের সেকেন্ডারি পর্দা, মধ্য পর্দা রয়েছে। মধ্য পর্দাটা পেকটিন জাতীয় একটা পদার্থ দিয়ে বেসিক্যালি তৈরি। তারপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট আসে। প্রোটোপ্লাস্টটাকে আমরা বলি জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাস্টের মূল উপাদান হচ্ছে পানি। পানি জীবনের ভৌত ভিত্তি, সো প্রোটোপ্লাজমকেও জীবনের ভৌত ভিত্তি আমরা বলতে পারি। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি যে আছে, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির মধ্যে সবচেয়ে ফেমাস যে মডেলটা সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে ফেমাস মডেল আমাদের হচ্ছে যে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লির কি ফ্লুইড মোজাইক মডেল। এই যে ফ্লুইড মোজাইক মডেল যে আমাদের রয়েছে, এই ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছেন কিন্তু দুইজন বিজ্ঞানী, সিঙ্গার এবং নিকলসন। কত সালে? 1972 সালে এই ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছেন। এই যে 1972 সালে ফ্লুইড মোজাইক মডেলটা বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন দিয়েছেন, তো তারা হচ্ছে যে আমাদের কি কি দেখতে পেয়েছেন? তো এক নম্বরে যেটা সেটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার রয়েছে। আমাদের কি রয়েছে? ফসফোলিপিড বাই লেয়ার আছে। দুইটা ফসফোলিপিডের বাই লেয়ার আছে। ফসফোলিপিড মানে কি? ফসফেট প্লাস আমাদের ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, কারণ ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলেই তো হচ্ছে আমাদের লিপিড হয়। তো ফসফোলিপিড বাই লেয়ার, তার সাথে হচ্ছে প্রোটিন থাকে, তার সাথে হচ্ছে যে আমাদের গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স মানে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, সাথে থাকে কোলেস্টেরল। কোলেস্টেরলটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কোলেস্টেরল কিন্তু সব জায়গায় থাকে না। আমরা যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর বলেছি, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কিন্তু আমাদের ব্যাকটেরিয়া কোষ ঝিল্লিতে কিন্তু কোলেস্টেরল থাকে না। আবার ছত্রাকের কোষ ঝিল্লির কথা বললে সেখানে কোলেস্টেরল বদলে আর্গোস্টেরল থাকে, সেখানে কিন্তু কোলেস্টেরল নেই। তো এখন হচ্ছে যে আমাদের এখানে ফ্লুইড আর মোজাইক যে বলছি, কোনটা ফ্লুইড কোনটা মোজাইক, এখানে হচ্ছে যে আমাদের ফ্লুইড হিসেবে কাজ করতেছে কে? এই লিপিড যে আছে সে ফ্লুইড হিসেবে কাজ করে, আর হচ্ছে আমাদের প্রোটিনটা কি হিসেবে কাজ করে? মোজাইক হিসেবে কাজ করে। ফ্লুইড মোজাইক ছাড়াও এর আরও কিছু নাম আছে, হিমশৈলী মডেল, আইসবার্গ মডেল। তো এছাড়াও এখানে আমাদের হচ্ছে যে এদের কাজটা একটু দেখে নিবা যে এদের কাজ, কোষঝিল্লির কাজ কী কী। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা বলতে গেলে মাইক্রোভিলাই রয়েছে। মাইক্রোভিলাই আমাদের অন্ত্রে থাকে, মূলত আমাদের ক্ষুদ্রান্তে থাকে। এটা শোষণ অঞ্চল বৃদ্ধি করে খাবার বেশি বেশি শোষণে সাহায্য করে। ডেসমোজোম থাকে, ডেসমোজোম আসলে একটা বৃত্তাকার অঞ্চল। ফ্যাগোসাইটিক ভেসিকল থাকে, যারা কঠিন খাদ্য খায় ভক্ষণ করে। পিনোসাইটিক ভেসিকল থাকে, যারা তরল খাদ্য ভক্ষণ করে। সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে আমাদের হচ্ছে যে প্রথমেই আসে যেটা, সেটা হচ্ছে আমাদের আসে রাইবোজোম। রাইবোজোমকে আমরা বলি কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ এরা আমাদের বডিতে কী তৈরি করছে? প্রোটিন তৈরি করতে হেল্প করে। সেই জন্য এদেরকে আমরা কী বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি রাইবোজোম। আমাদের রাইবোজোম হচ্ছে আমাদের সার্বজনীন অঙ্গাণু বলা যায়, কারণ প্রকৃত কোষ আদি কোষ দুই জায়গায় রাইবোজোম ছিল। এবং হচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গায় রাইবোজোম অনেক বেশি থাকে, যেমন ইকোলাইতে রাইবোজোম অনেক বেশি। ইকোলাইয়ের যে বডি ওয়েটের 22% কিন্তু আমাদের কি? রাইবোজোম। রাইবোজোম তো 70s 80s বিষয়টা নিয়ে বলেছি।
রাইবোজোমের এছাড়াও আরও কিছু কাজের মধ্যে হচ্ছে একটা, যেমন রাইবোজোম হচ্ছে তোমার কোষের প্রোটিন ফ্যাক্টরিতে বলেছি গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাকেও কিন্তু রাইবোজোম হেল্প করে। গোলজি বডির কথা বললে ক্যামিলো গলগির কথা চলে আসে, যিনি হচ্ছে প্যাঁচার বিড়ালের স্নায়ুকোষে এই গোলগি বডিটা আবিষ্কার করেন। গোলগি বডির আরও কিছু নাম আছে, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, এরকম কিছু নাম আছে। গোলজি বডিটা কিন্তু হচ্ছে যে আমাদের একটা বডির প্যাকেটিং সেন্টার, এখানে সব কিছু প্যাকেজজাত করা হয়। এছাড়া গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কারণ হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি বিভিন্ন দ্রব্যাদি তারা কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে নিয়ে আসে এবং ঠিকঠাক মতো নিয়ে আসে, কোষের ট্রাফিক পুলিশ বলি। এছাড়া একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়, কারণ এটা কী করে অলিগোস্যাকারাইড মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যেখানে আছে সেগুলোকে অলিগোস্যাকারাইডগুলোকে একসাথে যুক্ত করে করে পলিস্যাকারাইড তৈরিতে এরা হেল্প করে আমাদের। এছাড়া হচ্ছে যে আমাদের কোষ বিভাজনে কোষ প্লেট তৈরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত খাবারকে ঝিল্লিবদ্ধ করে, তো বলা হয়েছে মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্ভূত করা। এগুলো হচ্ছে যে আমাদের কার কাজ, এগুলো আমাদের গোলগি বডির কাজ। লাইসোজোমের কথা যদি বলি, আমাদের লাইসোজোম বেসিক্যালি কী কাজ করে, লাইসোজোমের কথা যদি এক কথায় বলতে হয়, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে আমাদের বডিতে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে লাইসোজোম কাজ করে, বা লাইসোজোমকে আমরা ফ্যাগোসাইটিক ভেসিকল বলি বা আত্মঘাতী থলিকা বলি, কারণ লাইসোজোম পারলে নিজে নিজে ফেটে যেতে পারে, ওর যদি মন চায় ও নিজে নিজে ফেটে যায়। লাইসোজোম কী করে, মন চাইলে নিজে নিজে ফেটে যেতে পারে। লাইসোজোম আমাদের সব জায়গায় থাকে, বেসিক্যালি হচ্ছে যে এরা ডাব্লিউবিসিতে বেশি থাকে, আরবিসিতে কোনো লাইসোজোম থাকে না। আমাদের ডাব্লিউবিসি, বৃক্ক কোষ, অন্ত্রাবলী কোষ, এইসব জায়গায় লাইসোজোম থাকে। উদ্ভিদ কোষেও কিন্তু আমাদের লাইসোজোম আছে, যাদেরকে আমরা কী বলি, অলিওজোম বলি। এরা কী ধারণ করে, এরা তৈলাক্ত পদার্থ ধারণ করে, বেসিক্যালি উদ্ভিদ কোষের লাইসোজোম। লাইসোজোমের কাজের মধ্যে এরা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, এরা হচ্ছে বিগলনকারী এনজাইমগুলোকে আবদ্ধ রাখে, এরা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অটোফেজি, এরা আত্মঘাতী থলিক হিসেবে কাজ করে, ক্যান্সার সৃষ্টি করতে পারে, কোষ বিভাজনে এই যে কোষীয় নিউক্লিয়ার আবরণ যে বিলুপ্ত হয় সেখানেও তাদের প্রভাব রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর যে আছে, এটা পোর্টার এবং তার বন্ধুরা মিলে আবিষ্কার করেছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 টাইপের আছে, একটা মসৃণ আর একটা অমসৃণ। অমসৃণ কেন? কারণ তার গায়ে রাইবোজোম লেগে আছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন তৈরি হয়, আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেসিক্যালি কি তৈরি হয়, লিপিড তৈরি হয়। বইয়ের মধ্যে দেখবা অমসৃণ এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে একটা পার্থক্যের ছক আছে, সুন্দর করে দেখবা। মাইটোকন্ড্রিয়াকে বলি আমরা কোষের পাওয়ার হাউস, কারণ এরা কী করে, আমাদের পাওয়ার তৈরি করে বা শক্তি তৈরি করে। এরা বেসিক্যালি আমাদের হচ্ছে কী কী ভাবে শক্তি তৈরি করে, এরা ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড চক্র, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলোর মাধ্যমে এরা বেসিক্যালি কী তৈরি করে, শক্তি উৎপন্ন করে। এবং হচ্ছে যে এরা আমাদের পাওয়ার হাউস বলি। আমাদের একটা কোষের মোট আয়তনে 20 ভাগ মাইটোকন্ড্রিয়া। আমাদের কোষের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর যদি না থাকে, নেক্সট বড় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড না থাকলে নেক্সট বড়কে মাইটোকন্ড্রিয়া, আমাদের কোষের ভেতর। মাইটোকন্ড্রিয়া 20 ভাগ, এবং কোথাও প্রয়োজন হলে সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। যে জায়গায় মাইটোকন্ড্রিয়া বেশি থাকা লাগবে সে জায়গায় মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, যেখানে কম থাকা লাগবে সেখানে মাইটোকন্ড্রিয়া কম থাকে। যেমন হচ্ছে কোথায় মাইটোকন্ড্রিয়া আমাদের বেশি থাকে, মাইটোকন্ড্রিয়া বেশি থাকে হচ্ছে যে আমাদের যকৃতে, কারণ সেখানে কাজ বেশি করা লাগে, মাইটোকন্ড্রিয়াও বেশি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কথা, আমাদের এরা কী তৈরি করে, শক্তি উৎপন্ন করে। এখানে আমাদের এক ধরনের ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটাকে বলি আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি তৈরি করা আমাদের অক্সিডেশনের মাধ্যমে, এটা কিন্তু এই জায়গায় হয়। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়। প্লাস্টিড হচ্ছে আমাদের হাসান স্যারের বই অনুযায়ী হচ্ছে যে বইয়ের আমাদের উদ্ভিদের সবচেয়ে বড় অঙ্গাণু, কিন্তু উদ্ভিদের সবচেয়ে বড় অঙ্গাণু কিন্তু কোষ গহ্বর। আচ্ছা যাই হোক, কোষ গহ্বর না থাকলে প্লাস্টিড হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কে আবিষ্কার করছে? বিজ্ঞানী শিম্পার হচ্ছে প্লাস্টিড আবিষ্কার করেছেন আমাদের। এই যে প্লাস্টিড আছে, সব জায়গায় কিন্তু প্লাস্টিড আছে, 2টা জায়গায় প্লাস্টিড নেই। নীলাভ সবুজ শৈবালে আমাদের প্লাস্টিড নেই। এটা খুব আমাদের হতাশাজনক হয় যে নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড নেই। নীলাভ সবুজ শৈবাল দিয়ে পুরো পৃথিবীতে হচ্ছে সালোক সংশ্লেষণ শুরু হইলো, আর নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড নেই। হ্যাঁ, নীলাভ সবুজ শৈবালে কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিড থাকে কোথায় আমাদের? প্লাস্টিড থাকে হচ্ছে যে এখানে প্লাস্টিড থাকে না, এখানে থাইলাকয়েড থাকে। এখানে কি থাকে? এখানে থাইলাকয়েড থাকে। প্লাস্টিড যে আছে 2 টাইপের হয়, একটা বর্ণযুক্ত আর একটা বর্ণহীন। বর্ণহীন যেটা, সেটাকে বলি লিউকোপ্লাস্ট বলি। এর মধ্যে 3টা সঞ্চয় আছে, অ্যামিলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, আর হচ্ছে যে আমাদের এখানে আমাদের 2টা আছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট যে আছে, অ্যামাইলোপ্লাস্ট, সেখানে মনে রাখবা আমি সবসময় যে ধরো তুমি আমি কি খাই, আমরা শর্করা জাতীয় খাবার খাই, ভাত খাই 1 গামলা, ভাত কিন্তু পুরোটাই শর্করা। তো আমি শর্করা খাই। আলীর মধ্যে মোহাম্মদ আলী মনে রাখবা, বিখ্যাত বক্সার ছিল। মোহাম্মদ আলী কি করতো, কি খাইতো? বক্সার মানুষ প্রোটিন বেশি খাইতো না, তাহলে
খালি প্রোটিন খায়, তাহলে আমি হচ্ছে অ্যামাইলো প্রোটিন শর্করা, আর হচ্ছে যে অ্যালিউরো প্রোটিন সেটা কি অ্যামাইলো প্লাস সেটা হচ্ছে শর্করা বা স্বেচ্ছা সঞ্চয়কারী, অ্যালিউরো প্লাস সেটা কি সঞ্চয়কারী হবে, প্রোটিন সঞ্চয়কারী হবে, আর ইলায়ো প্লাস সেটা স্নেহ পদার্থ সঞ্চয়কারী হবে। আর বর্ণযুক্তের মধ্যে আছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তো সবুজ, ক্রোমোপ্লাস্টের মধ্যে আছে রডোপ্লাস্ট যেটা লাল দেখা যায়, ফিওপ্লাস্ট যেটা বাদামি দেখা যায়, জ্যান্থোপ্লাস্ট যেটা হলুদ দেখা যায়, কেরাটিনোপ্লাস্ট যেটা কমলা দেখা যায়, ঠিক আছে। তো প্লাস্টিডের কিন্তু হচ্ছে আমাদের অনেক বৈচিত্র্যও আছে। প্লাস্টিড কিন্তু শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, একই সাথে প্লাস্টিডকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা শক্তি রূপান্তরের অঙ্গ। কারণ চিন্তা করে দেখো, প্লাস্টিড কী করে, আমাদের সূর্যের শক্তিটাকে গ্রহণ করে, এই সূর্যের শক্তি ব্যবহার করে সে কী করতেছে, সূর্যের শক্তি ব্যবহার করে সে হচ্ছে একটা সঞ্চয় শক্তি বা আমরা বলতে পারি হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তিতে কনভার্ট করতেছে বলা যায়। তারা শক্তি মানে শক্তি সঞ্চিত করতে সাহায্য করে, তার বা মানে শক্তির রূপান্তর ঘটায়, শক্তিকে এক রূপ থেকে আরেক রূপে তারা হচ্ছে যে কনভার্ট করে। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস, এটা শক্তি তৈরি করে, ঠিক আছে, রূপান্তর নয়, এটা শক্তি তৈরি করে। এরপর আমাদের সেন্ট্রিওল আছে। সেন্ট্রিওল বেসিক্যালি জোড়ায় জোড়ায় থাকে, জন্য এদেরকে ডিপ্লোজোম বলি। সেন্ট্রিওল জোড়ায় জোড়ায় থাকলে সেন্ট্রিওল আমাদের তিনটা জায়গায় থাকে না, আদিকোষ, ডায়াটম, ইস্ট, এই তিনটা জায়গায়, ইস্ট ও আবৃতবীজী উদ্ভিদ, আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদ, এই জায়গাগুলোয় সেন্ট্রিওল থাকে না। কোষীয় কঙ্কালের মধ্যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে। পারক্সিজমের কথা যদি আমরা বলি, পারক্সিজম, গ্লাইঅক্সিজম, কোষ গহ্বর, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা আমাদের কোষের কেন্দ্রিকা বা প্রাণকেন্দ্র বলা হয়। নিউক্লিয়াসের 4টা অংশ আমাদের রয়েছে। নিউক্লিয়াসও কিন্তু কোষের 10 থেকে 15% জায়গায় দখল করে। শুক্রাণুর কত পার্সেন্ট জায়গা নিউক্লিয়াসে? শুক্রাণুর 90% জায়গায় কিন্তু আমাদের হচ্ছে নিউক্লিয়াসে। এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের নিউক্লিয়ার এনভেলপের বা নিউক্লিয়ার পর্দার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ছিদ্রযুক্ত। আর কারো পর্দা কিন্তু ছিদ্রযুক্ত নয়, নিউক্লিয়ার পর্দাটা কিন্তু ছিদ্রযুক্ত আমাদের। আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু আর নিউক্লিওপ্লাজম আছে। এর মধ্যে নিউক্লিওলাসটা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে। নিউক্লিয়াসের আগেও নিউক্লিওলাস আবিষ্কার করছিল বিজ্ঞানী রবার্ট ফন্টানা আবিষ্কার করছিল। কে? রবার্ট ফন্টানা আবিষ্কার করছিল। আর নিউক্লিয়াস আবিষ্কার করছে কিন্তু রবার্ট ব্রাউন 1831 সালে। এখন হচ্ছে যে আমাদের এই ক্রোমোজোম মানে কি? ক্রোমো মানে রঞ্জিত আর সোম মানে বাহু, ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত বাহু। তো এই যে ক্রোমোজোম বা রঞ্জিত বাহু যে আমাদের রয়েছে, এটা হচ্ছে যে আমাদের কার্ল নাগেলি সর্বপ্রথম এটা হচ্ছে প্রত্যক্ষ করেন। এবং মানবদেহ মানে জীবদেহে ক্রোমোজোম 2 থেকে 16টা হইতে পারে। 2টা ক্রোমোজোম আছে কার? অ্যাসকারিস মেগালোসেফালাস, এটার মধ্যে এই গোলকৃমিতে 2টা ক্রোমোজোম আছে। আর 1600 ক্রোমোজোম আছে রেডিওল্যারিয়াতে, আমাদের 1600 ক্রোমোজোম রয়েছে। এছাড়া ধানের ক্রোমোজোম মনে রাখবা 24টা, গমে মনে রাখবা হচ্ছে 42টা, ভুট্টাতে 20টা, পেঁয়াজে 16টা, শসাতে 14টা, ওইখানে গরুতে 60টা, ছাগলেও 60টা, কবুতরে 80টা, ঠিক আছে। এই কয়টা কথা একটু মনে রাখো। ক্রোমোজোমের মধ্যে বেসিক কথা হচ্ছে ক্রোমোজোমের মাঝে একদম যেটা থাকে সেটাকে বলি কি আমরা? সেন্ট্রোমিয়ার। আর দুই পাশে 2টা বাহু ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায়। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং বাহুর একদম প্রান্তে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল পাওয়া যায়, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা টেলোমিয়ার বলি। যেটাকে আমরা টেলোমিয়ার বলি, তাই না? টেলোমিয়ারটা থেকে আমাদের হচ্ছে একটা এনজাইম ক্ষরণ হয়, টেলোমারেজ, যেটা কি প্রতিরোধ করে? জরা প্রতিরোধ করে আমাদের জন্য। ক্রোমোজোমের আকৃতি আছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। ডিএনএ আরএনএর যে বিষয়টা, সেটা ডিএনএ ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ আমাদের কি? আমাদের হচ্ছে ডিএনএর মধ্যে কি থাকে, আরএনএর মধ্যে কি থাকে? দুইটার মধ্যে ফসফরিক অ্যাসিড কমন। ডিএনএর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার, আরএনএর মধ্যে রাইবোজ সুগার। ডিএনএর মধ্যে অ্যাডেনিন, থায়ামিন থাকে, আর আরএনএর মধ্যে অ্যাডেনিনের সাথে ইউরাসিল যুক্ত হয়। এখানে সাইটোসিন গুয়ানিন থাকে, এখানেও সাইটোসিন গুয়ানিন থাকে। পার্থক্য হচ্ছে এখানে রাইবোজ, এখানে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ, আরএনএতে রাইবোজ। ডিএনএতে হচ্ছে থাকে থায়ামিন, আরএনএতে থাকে ইউরাসিল থাকে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের এইখানে ডিএনএ আর আরএনএ, আরএনএ আবার 5 টাইপের আছে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, জিআরএনএ মানে জেনেটিক্যাল আরএনএ, আর আরেকটা হচ্ছে কি মাইনর আরএনএ আছে আমাদের। সো আরএনএর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে যে কি বিষয়? আরএনএর মধ্যে টিআরএনএটা খুব ফেমাস, সেটা একটা মডেল দেখা যায় স্পেশাল, সেটাকে বলি আমরা ক্লোভার লিফ মডেল বলি টিআরএনএর মধ্যে। আচ্ছা, ডিএনএর মধ্যে আরেকটা কথা, ডিএনএ আবিষ্কার করছে কিন্তু বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। তারা হচ্ছে যে কর্ক স্ক্রু একটা মডেল দেয় এবং ডিএনএ নিয়ে কিন্তু খুব সুন্দর করে তোমাদের বইয়ে বলা আছে, চাইলে একবার রিডিং দিতে পারো। এই যে আমাদের আরএনএ আছে, তার মধ্যে সবচেয়ে অস্থায়ী আরএনএ হচ্ছে এমআরএনএ, সবচেয়ে অস্থায়ী। আবিষ্কারের সাথে সাথেই মানে কাজ হওয়ার পরপরই মরে যায় এবং পার্সেন্টেজও কম, মাত্র 5 থেকে 10%। টিআরএনএর পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট ভালো আমাদের হচ্ছে। টিআরএনএর মধ্যে আমাদের হচ্ছে প্রায় 15 থেকে 20% হচ্ছে টিআরএনএ আমাদের রয়েছে।
15 ভাগ টিআরএনএ, আর সবচেয়ে বেশি আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ 80 থেকে 90 ভাগ, এটা সবচেয়ে বেশি স্থায়ী হয়। দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরিকে বলি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে ডিএনএ তৈরিকে রিভার্স ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরিকে ট্রান্সলেশন বলতেছি। রেপ্লিকেশনে কিছু এনজাইম লাগে, একটা ছক দেওয়া আছে, একটু দেখে নিবা। এখন হচ্ছে যে আমাদের কোডন জিনিসটা, কোডন হচ্ছে পরপর 3টা নাইট্রোজেনাস বেসকে একত্রে বলি ট্রিপলেট বা কোডন বলি। এই যে পরপর 3টা নাইট্রোজেনাস বেসকে একসাথে আমরা ট্রিপলেট বা কোডন বলছি। কোডন কিন্তু আমাদের 64টা, তার মধ্যে প্রোটিন সৃষ্টি করতে পারে কয়টা? 61টা। 3টা কি থাকে? স্টপ কোডন, ইউএএ, ইউএজি, ইউজিএ। আর এই ইউজিটা হচ্ছে স্টার্ট কোডন, যেটা মেথিওনিনকে কোড করে। আচ্ছা, আরেকটা হচ্ছে জিন। আমাদের বডিতে হচ্ছে যে জিন আছে, আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে, সে হচ্ছে জিন। জিন রিকম্বিনেশনের একক রেকন, জিন হচ্ছে যে আমাদের রেপ্লিকেশনের একক রেপ্লিকন, জিন মিউটেশনের একক মিউটন, আর জিন কার্যের একক কী বলি আমরা? সিস্টন বলি। আমাদের বডিতে যে জিন আছে তার মধ্যে 98 ভাগ জিন হচ্ছে অকার্যকর, জাং জিন, মাত্র 2 ভাগ জিন কাজ করে। আদিকোষে জিন প্রকাশের একক কী বলি? অপেরন বলি আমরা, তাই না? আদিকোষে জিন প্রকাশের এককে অপেরন বলি। সো এইটা হচ্ছে কোষ আর কোষের গঠন চ্যাপ্টার থেকে দেখলাম। তারপরে আসা যাক হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারেই আমার প্রায় 18 মিনিট চলে গেছে। আচ্ছা, এরপরে আসো কোষ বিভাজন চ্যাপ্টার। বাট সময় গেলেও আমার মনে হয় যে তোমরা চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং তাল মিলে আমার সাথে পড়তে পারছো। 10 জনও যদি উপকৃত হয় ক্লাসগুলো থেকে, আই এম মোর দ্যান হ্যাপি। সবাই তো দেখবে না, সবাই উপকৃত হবে না, অনেকে এখন অনলাইনেও নাই। সো স্বাভাবিক, আমার এই ক্লাসগুলো মূলত হচ্ছে যে যারা হতাশ হয়ে আছে তাদের জন্য। আচ্ছা আসো, কোষ বিভাজনের আমাদের 3টা টাইপ আছে। একটাকে বলি আমরা অ্যামাইটোসিস, মাইটোসিস আর মায়োসিস। দুনিয়াতে সবার আগে আবিষ্কার হয়েছিল মাইটোসিস, যেখানে সমান বিভাজন হয়েছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে একটা জিনিসকে কোনোভাবেই মাইটোসিসের সাথে মিলানো যায় না, নাম দিছে অ্যামাইটোসিস। এরপর আরেকটা কোষ বিভাজন পাওয়া গেল, যেটার মধ্যে আসলে কোনো মাইটোসিসের রুলস কোনোভাবেই ফলো হয় না, আর ক্রোমোজোম হ্রাস পায়, তখন তার নাম দিয়ে দিচ্ছে মায়োসিস। তো হচ্ছে এই 3টা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন আবিষ্কার বা কোষ বিভাজন প্রথম দেখে কিন্তু বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালমান্ডারের মধ্যে দেখতে পায়। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা সরাসরি কোষ বিভাজন হয় কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া। এখানে আমাদের হচ্ছে যে এই অ্যামাইটোসিসটাকে বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলছে যত উন্নত পদ্ধতি আছে সব অ্যামাইটোসিস থেকে আবিষ্কার হয়েছে। আর অ্যামাইটোসিস বেতে দেখা যায়, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এই 3টা অ্যামাইটোসিস দেখা যায়। মাইটোসিস যে আছে আমাদের, মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমাদের 5টা ধাপ আছে। কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুইটি একবার বিভাজিত হয়। এখন যদি আমি বলি প্রোফেজের কথা, তাহলে প্রোফেজে কি আছে বলতে পারবা? প্রোফেজের কথা, প্রোফেজের মধ্যে কি আছে? প্রোফেজ যে বলতেছি আমরা, প্রোফেজের কথা কি, মেইন কথা কি? প্রোফেজ হচ্ছে আমাদের আদি পর্যায়ে। আচ্ছা, প্রোফেজে যাওয়ার আগে আমরা আসি হচ্ছে এই ইন্টারফেজে। এটা কোষ বিভাজনের আগে প্রস্তুতি পর্যায়ে, এটাকে ইন্টারফেজ বলি। ইন্টারফেজে 90 থেকে 95% সময় চলে যায়, আর হচ্ছে যে কোষ বিভাজন বা মাইটোটিক ফেজে 5 থেকে 10% সময় যায়। ইন্টারফেজে 3টা ফেজ আছে, একটা G1, S, G2। G1-এ সময় লাগে 30 থেকে 40%, S-এ সময় লাগে হচ্ছে আমাদের 30 থেকে 50%, আর G2-তে সময় লাগে 10 থেকে 20%। এখন আমাদের কোষ বিভাজন হওয়ার জন্য কিছু ফ্যাক্টর দরকার হয়, অভ্যন্তরীণ উদ্দীপক দরকার হয়, কিছু বাহ্যিক উদ্দীপক দরকার হয়। বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক দুইটাই লাগে। অভ্যন্তরীণ উদ্দীপক বেসিক্যালি আমাদের সাইক্লিন, সিডিকে যৌগ, সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই 2টা যৌগ। আর বাহ্যিক উদ্দীপক হিসেবে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন হরমোন, যেমন ইরাইথোপয়েটিন, আরবিসি পরিমাণ বাড়ায়, তাহলে এটা একটা আমাদের বাহ্যিক হরমোন। এছাড়াও হরমোন, আমাদের এই হরমোন এবং হচ্ছে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর হেল্প করে আমাদের হচ্ছে বাহ্যিক উদ্দীপক হিসেবে। এই যে আমাদের G1 ফেজে বেসিক্যালি প্রস্তুতি নেওয়া হয় যে S ফেজে যাওয়ার। S ফেজে আমাদের সিনথেসিস, S ফেজে আমাদের হচ্ছে সিনথেসিস হয়, কি? ডিএনএ সিনথেসিস, মানে ডিএনএ রেপ্লিকেশন হয় S ফেজে। তো S ফেজে যাওয়ার জন্য যা যা উপাদান ম্যাটেরিয়াল লাগবে সব G1 ফেজে হচ্ছে যে জোগাড় করা হয়। G2 ফেজে বেসিক্যালি কি করা হয়? M ফেজে যে যাবো আমরা একটু পরে, M ফেজে যাবো, মাইটোটিক ফেজ। সেই M ফেজে যাওয়ার জন্য প্রস্তুতিগুলো আমাদের কোন ফেজে নেওয়া হয়? আমাদের G2 ফেজে নেওয়া হয়। তো আমাদের হচ্ছে যে G2 ফেজে এই জন্য আমাদের হচ্ছে মাইক্রোটিবিউলস থাকে, কারণ হচ্ছে মেটাফেজ, প্রোমেটাফেজ ধাপ থেকে এটি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, যেটা মাইক্রোটিবিউল তৈরি করে। তারপরে এই ধাপে আমাদের সেন্ট্রোজোম যে আছে, সেন্ট্রোজোম হচ্ছে যে আমাদের বিভাজিত হয়, এবং হচ্ছে এখানে আমাদের 10 থেকে 20% সময় লাগে। কোষের যে নিয়ন্ত্রক সাইক্লিন, সিডিকে যৌগ, সাইক্লিন আমাদের বডিতে 4 প্রকার সাইক্লিন আছে, A, B, D, E, মাঝে কিন্তু কোনো সি নেই। সাইক্লিন কয় প্রকার? 4 প্রকার, A, B, D, E। আচ্ছা, আমাদের হচ্ছে মাইটোসিসের প্রোফেজের কথা যদি বলি আমরা, প্রোফেজ হচ্ছে একদম প্রথম ধাপ, আদি পর্যায়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। আর এরপরে সবচেয়ে ক্ষণস্থায়ী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। এই যে প্রোফেজ ধাপটা রয়েছে, এই প্রোফেজ ধাপে সেন্ট্রোমিয়ারটা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের যে বাহুটা আছে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কী তৈরি করে? ক্রোমাটিড গঠন করে। আর এখানে কিন্তু আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরির সূচনাও আমাদের ঘটে যায়। প্রোমেটাফেজের মধ্যে দেখা যায় যে আমাদের ক্রোমোজোমগুলা আমাদের কি করতেছে? এই স্পিন্ডল তন্তুর সাথে মিলেমিশে থাকার একটা চেষ্টা করতেছে। এবং প্রোমেটাফেজ একটা ইম্পর্টেন্ট কথা
কথা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। পরীক্ষায় আসলে প্রোমেটাফেজটাই দিবা, প্রোমেটাফেজটাই সবচেয়ে সঠিক উত্তর। এখন হচ্ছে যে আমাদের এখানে কি হয়, ক্রোমোজোমগুলো একটু একটু নাচানাচি করে, ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। একই সাথে এখানে দেখা যায় যে এই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার আমাদের স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত অবস্থায় আছে, তখন সেটাকে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার বলা হয়। মাইটোটিক সেন্টার কোষে এই অঞ্চলে মাইটোসিসের জন্য মাইক্রোটিবিউলসের ব্যবস্থা করে, প্রাণী কোষে সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে মাইটোটিক সেন্টার উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলস মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে, আর প্রাণী কোষে হচ্ছে যে আমাদের সেন্ট্রোজোম আমাদের হচ্ছে কাজ করে আমাদের এই মাইটোটিক সেন্টার হিসাবে। মেটাফেজ যে আছে, মেটাফেজের ক্রোমোজোমগুলো একদম মাঝামাঝি থাকে, বিষুবীয় অঞ্চলে থাকে, যেটাকে আমরা মেটাকাইনেসিস বলি, আর এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলি। ক্রোমোজোমগুলো এখানে খাটো মোটা হয়ে যায়, ক্রোমোজোম খাটো মোটা হওয়াকে বলি সুপার কনডেনসেশন বলি। আর ডিএনএগুলো পেঁচায় 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 যে ক্রোমোজোমটাকে খাটো মোটা করতেছে এটাকে সুপার কয়েলিং বলি। সো পরীক্ষায় যদি ডিএনএর কথা উল্লেখ থাকে সুপার কয়েলিং দিবা, ক্রোমোজোমের কথা থাকলে কনডেনসেশন দিবা। আর এখানে কিন্তু আমরা ক্রোমোজোমের সংখ্যাও কাউন্ট করতে পারি যে ক্রোমোজোম কয়টা আছে। আর এই ধাপেই কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর বিভক্ত হয়ে দুই দিকে যাওয়া শুরু করে এবং দুই দিকে যাত্রা শুরু করে যখন মুভ করে তখন অ্যানাফেজ, অ্যানা মানে গতি, বা রাস্তাঘাটে শুনতে না যে অ্যানা বাস অ্যাক্সিডেন্ট করছে, তো হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছে আমাদের কি হচ্ছে আর এই গতি হচ্ছে, তাহলে এটাকে গতি পর্যায়। তো অ্যানাফেজেরা মেরুর দিকে যায়, মেরুর দিকে যাওয়ার সময় এদের হচ্ছে যে আমাদের সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী অবস্থায় থাকে। তাহলে আমাদের এই হচ্ছে পাঁচটা। লাস্ট ফেজ কি টেলোফেজ। প্রোফেজে একটা কথা বলতে ভুলে গেছি, প্রোফেজে জল বিয়োজন হয়, আর টেলোফেজে কি হয়, টেলোফেজে জল যোজন হয়, তাই না? এখন আসা যাক হচ্ছে আমাদের সাইটোকাইনোসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে অনেক সময় দেখা যায় সাইটোপ্লাজমের বিভাজন হয় না, শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাচ্ছে। তাহলে একটা কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে যাবে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে সিনোসাইটিক বলা হয়, প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলা হয়। তোমাদের বইয়ে প্লাজমোডিয়াম বলা আছে, ভুল বলা আছে। জীবদেহে মাইটোসিসের গুরুত্ব তাৎপর্য আমাদের হচ্ছে পয়েন্টগুলো অবশ্যই দেখবা। অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় P53 জিন এর জন্য দায়ী, এবং হচ্ছে আমাদের হচ্ছে বিষাক্ত কোষের বিষাক্ত পদার্থের কারণে কোষের মৃত্যুকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস, আর হচ্ছে আমাদের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলি অ্যাপোপ্টোসিস বলি। মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন, এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এবং এখানে আমাদের হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মায়োসিস 1 একটা মায়োসিস 2। মায়োসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, মায়োসিস 2-তে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় না, সমান থাকে। মায়োসিস 1-এর আবার 4টা ধাপ আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1-এর মধ্যে আবার 5টা উপধাপ রয়েছে, কি কি আছে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন দশায় ক্রোমোমিয়ার দেখা যায় এবং লেপ্টোটিন দশায় জল বিয়োজন শুরু হয়ে যায়। এরপর হচ্ছে যে আমাদের জাইগোটিন দশায় কি হয়, জাইগোটিন দশায় হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম একসাথে এসে জোড়া লেগে যায়, এটাকে বলি বাইভ্যালেন্ট ক্রোমোজোম, এবং এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া লাগার প্রক্রিয়াটাকে বলি সিনেপসিস। এরপর কি হয় যে আমাদের লেপ্টোটিন দশায়, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন দশায় কি হয়, এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত বাকিটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। তো বাইভ্যালেন্টের মধ্যে 4টা ক্রোমাটিড হয়, এটাকে বলি টেট্রাড বলি। এই ক্রোমাটিডগুলো একে অপরের সাথে এরকম ক্রস আকৃতির লিঙ্ক গঠন করে, যেটাকে আমরা বলি কায়াজমা, এবং কায়াজমার মাধ্যমে অংশের বিনিময় করা তারা একে অপরের সাথে, এটাকে বলি ক্রসিং ওভার বলি। তাহলে হচ্ছে যে আমাদের বাইভ্যালেন্ট আর সিনেপসিস এটা হচ্ছে জাইগোটিন দশার জন্য, আর লেপ্টোটিন দশার জন্য ক্রসিং ওভার আর কায়াজমার কথা আমরা বলতে পারি। এছাড়া আমাদের মায়োসিসটাকে 3 ভাগে ভাগ করে, টার্মিনাল মায়োসিস, স্পোরিক মায়োসিস, জাইগোটিক মায়োসিস। টার্মিনাল মায়োসিসটা আমরা বেসিক্যালি হচ্ছে যে টার্মিনাল মায়োসিসটা বেসিক্যালি আমরা আমাদের মধ্যে দেখতে পাই। টার্মিনাল মায়োসিস না আমরা হ্যাঁ, টার্মিনাল মায়োসিস হচ্ছে যে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হয়, মানে এখানে গ্যামেট গঠনের ঠিক পূর্বে মায়োসিস হয়, গ্যামেটোজেনিক মায়োসিনেসিস বলি একে আমরা, বা টার্মিনাল মায়োসিস। এটা আমাদের উচ্চ শ্রেণীর প্রাণীদের মধ্যে হয়। স্পোরিক মায়োসিস এটা বেসিক্যালি মাইক্রোস্পোর, মেগাস্পোর যারা তৈরি করে তাদের মধ্যে হয়। আর হচ্ছে জাইগোটিক মায়োসিস এটা শৈবাল ছত্রাক হয়, এটা নিষেকের পর জাইগোটের মধ্যে মায়োসিস হয়। তো আমাদের হচ্ছে যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন গেল। ডিপ্লোটিন দশায় প্রান্তীয়করণ হয়, এই যে জোড়া লেগে ছিল জোড়াগুলো প্রান্তের দিকে যায়, লুপ সৃষ্টি হতে থাকে, এবং হচ্ছে যে কায়াজমা যদি একটা থাকে তাহলে 180 ডিগ্রি কোণ তৈরি হবে, কায়াজমা 2টা থাকলে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ডায়াকাইনেসিস এখনও প্রান্তীয়করণ চলতেই আছে। এরপর মেটাফেজ 1-এ গিয়ে তারা সবাই আলাদা হচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়নি। তাহলে 2টা ছিল, 2টাই আলাদা হয়ে 2 পাশে গিয়ে মাঝখানে ভেঙে মাঝখানে হচ্ছে একটা কোষ প্লেট তৈরি হচ্ছে। তার মানে কি 2টা ক্রোমোজোম থেকে 1 ক্রোমোজোম বিশিষ্ট জিনিস তৈরি হচ্ছে, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পাচ্ছে, কারণ কি সেন্ট্রোমিয়ার বিভাজিত হচ্ছে না মেটাফেজ 1 ধাপে। তারপর অ্যানাফেজ 1, টেলোফেজ 1-এ খুব ইম্পর্টেন্ট কথা নেই, মেটাফেজ 2-তে খুব ইম্পর্টেন্ট কথা, কারণ মেটাফেজ 2-তে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। তাহলে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় কোথায়? মেটাফেজ 2-তে। মায়োসিসের গুরুত্বগুলো দেখবা। ক্রসিং ওভার আবিষ্কার করে থমাস হার্ট মর্গান 1909 সালে ক্রসিং ওভার আবিষ্কার করে ভুট্টা উদ্ভিদে। সো ক্রসিং ওভারের জন্য যে জায়গাটায় ভাঙে সেই জায়গায় ভাঙতে সাহায্য করে এন্ডোনিউক্লিয়াস এনজাইম, আর হচ্ছে জোড়া লাগে কোন এনজাইমের প্রভাবে? লাইগেজ এনজাইমের প্রভাবে জোড়া লাগে।
লাগে। সো এই হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার। সো আমি আজকে সারাদিন দৌড়ের উপর ছিলাম তো আমার প্রচণ্ড ঘুম আসতেছে, তো আমি হচ্ছে যে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর তোমাদের এই চ্যাপ্টারের মানে এটা তো প্রায় 30 মিনিটে 2 অধ্যায় পড়লাম, আশা করি বাকি 1 ঘন্টায় বাকি 10 অধ্যায় বলতে পারবো, আমি ফার্স্ট বলার চেষ্টা করব। তো এটার সেকেন্ড ভিডিওটা আমি তোমাদের রাতে দিব 11টার দিকে, আর কালকে যে আসেনি কেমিস্ট্রির ভিডিওটা সেটাও আজকে আসবে, সেটাও ডিউরেশন আমাদের 1-1.5 ঘন্টা হবে, সেটাও আজকে রাতেই পাবা, 12টেই পাবা। আমি চেষ্টা করব কালকের মধ্যে না হইলেও পরশু দিনের মধ্যে, বুধবারের মধ্যে তোমাদের সব ক্লাস দিয়ে দিতে, বৃহস্পতিবার যাব না, কারণ এক্সামের আগের দিন তোমাদের মতো চলতে দেওয়া উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ অল। তো কী কী শিখছো, লাভ হয়েছে নাকি ক্লাসটা একটু কমেন্টে জানাও, ভাল লাগে। থ্যাংক ইউ অল।